পার্বত্য জঙ্গলে রাস্তায় চলতে চলতে কোনো এক সন্ধ্যায় হঠাৎ যদি দেখেন সামনের অন্ধকারে মিশে যেতে থাকা অমানসিক ঝোপটা একটু একটু করে নড়ে উঠছে, কি মনে হবে আপনার? এই বুঝি ঝোপের পিছন থেকে বেরিয়ে এলো কোনো হিংস্র জন্তু। তারপর হয়তো দুটো কিংবা একটা লাফে এগিয়ে এসে আপনার ঠিক সামনে এসে পড়বে সে জন্তু। তারপর আপনি পালাবার চেষ্টায় পিছন ফিরে দৌড়ে আসবেন আপনার ঘরের দিকে, যেখানে অন্তত একটা মানুষ বা একটা সাহায্যের হাত পাওয়া যাবে। কেমন হতে পারে এই ভয়? ভূতের ভয়ের থেকে নিশ্চয়ই কোনো অংশে কম না, তাই না? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রুবায়েত আমিনের দক্ষ কলমে লেখা 19 শতকের এক জঙ্গলে পাহাড়ি গ্রামের কাহিনী, যার মধ্যে আছে একটা অতি সাধারণ বাঘের মানুষ খেকো হয়ে বারবার ফিরে আসার গল্প। টান টান উত্তেজনা আর লেখকের অপূর্ব শব্দবন্ধনের মধ্যে দিয়ে আপনাদের আগামী কিছুটা সময় হয়ে উঠতে চলেছে অ্যাডভেঞ্চারময়, কথা দিলাম। আজকের গল্প পাঠে লিও এবং গল্পের সূত্রধর আমি সৌরেন্দ্র। অন্যান্য চরিত্রে যথাক্রমে সৌমেন, অনিরুদ্ধ, লিও, রমাকান্ত, কাহন, পার্থ এবং আমি সৌরেন্দ্র। গল্পের সাউন্ডটি ডিজাইন করেছে শুভম এবং প্রচ্ছদে আমি সৌরেন্দ্র। শুরু হচ্ছে রুবায়েত আমিনের লেখা সাপদের কবলে। রাত্রির প্রথম প্রহর অতিক্রান্ত প্রায়। পাহাড়ে জঙ্গলে ঘেরা, বন্যতার নির্যাসে ভরা, ছবির মতো সুন্দর পিয়ালি গ্রামটায় বেশিরভাগ মানুষ এখন ঘুমের অতলে লীন। সময়টা 1910 সাল। গ্রামের মাঝামাঝি বুড়ো কেশর সর্দারের গেরস্থ বাড়ির উঠোনটায় আগুন জ্বলছে। মহুয়ার কাঠে জ্বালানো আগুন ঘিরে বসে হালকা হালকা শীতে তাপ সেঁকছে গ্রামের গণ্যমান্য কজন লোক। আজ গ্রামে একটা উৎসব ছিল, অঘ্রাণের শেষে ফসল পাকার উৎসব। সবাই উৎসব শেষ করে খাওয়া দাওয়া আর আনন্দ ফুর্তি সেরে যার যার বাড়ি ফিরে দরজায় খিল এঁটে দিয়েছে এতক্ষণ। এই কজন সর্দারের উঠোনে এখনো জেগে জটলা করার উপলক্ষটা হলো শুয়োর। ফসল পাকার এই সময়টায় বুনো দাঁতাল শুয়োরগুলো জঙ্গল থেকে বেরিয়ে এসে পাকা ফসলের জমি নষ্ট করতে থাকে। অনেক সময় দলছুট হাতিরাও বেরিয়ে আসে জঙ্গলের গভীর থেকে। অনেক কষ্টের ফসল, ফলানোর চেয়ে তোলাই যেন বেশি কঠিন। মহসিন মাতবর, কাশেম শিকদার, ঝাড়ু ওঝা, বৃন্দাবন বাগচি, কেশর সর্দার আর তার ভাই টিপু সর্দার একে একে শুয়োর সম্পর্কিত সমস্যা নিয়ে তাদের মতামত দিয়ে গেল। এই বুড়োদের জটলায় তরুণও একজন ছিল, কেতু। কেতু এই গ্রামের আদি নিবাসী নয়। তার জ্যাঠার খানকতক জমি আর ফলজ গাছে ভরা বড় সড়ো উঠোন সমেত একখানা বাড়ি রয়েছে এই গ্রামে। 3 বছর আগে গ্রামে একবার মোড়ক লেগেছিল। কি এক অজানা রোগে মাসখানেকের মধ্যে গ্রামের শখানেক লোক মরে শেষ। জ্যাঠার বউ আর মেয়েও মরেছিল সেই মরকে। তারপর 3টি শ্রাবণ পেরিয়ে গেছে, ধুয়ে মুছে গেছে রোগ জড়া দূষণ। কিন্তু গ্রামের অনেকের মতো জ্যাঠারও মনের ক্ষতও শুকায়নি। ফাঁকা ঘরে মন বসাতে না পেরে তাই একদিন অনির্দিষ্টকালের জন্যে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। যাওয়ার আগে চিঠি লিখে দিলেন ছোট ভাইকে এসে বাড়িটা দখল নিতে। কিন্তু অন্য গ্রামে নিজের ঘর গেরস্থি ছেড়ে ভাই আসেই বা কী করে? তাই জ্যাঠার চিঠিতে সাড়া দিতে এ গায়ে চলে এলো ভাইয়ের বড় ছেলে কেতু। পাহাড়ে আর জঙ্গলে ঘেরা এই গ্রামটা বরাবরই ভালো লাগতো তার। গ্রামের পরতে পরতে যেন রূপকথা। ভিটের সামনে দাঁড়িয়ে যে কোনো একদিকে চোখ দিয়ে তাকিয়ে থেকেই যেন সারাটা দিন পার করে দেওয়া যায়। এত রং রূপ রস এ গ্রামের প্রতিটি বাঁকে। কেতুর জন্ম গ্রামে হলেও শহরতলিতে বড় হওয়া ছেলে সে। গ্রামীণ জীবনধারা আর শহরে শিক্ষা দীক্ষা দুটোতেই সে সমান অভ্যস্ত। উৎসব শেষে এই মান্যবরদের মজলিসে
সে থেকে গেছিল, কারণ তার ভিড়বার তাড়া নেই। একলা জ্যাঠার ভিটে বাড়ি নিয়ে থাকে সে, খায় কখনো নিজে রেঁধে, কখনো ওর বাড়িতে। ভালোই দিন কেটে যাচ্ছে নির্ঝঞ্ঝাট। এইসব শীত শীত রাতে আগুনের আঁচ পোহাতে ভালো লাগে কেতু। আগুনটা আরেকটু উস্কে দিয়ে কাছে ভিড়ে বসল সে। সবার কথা শেষ হবার পর সে সবে শুয়োর নিধন বিষয়ে তার মতামত দিতে যাবে, এমন সময় উত্তরের পাহাড়ের দিক থেকে একটা তীক্ষ্ণ নারী কণ্ঠের আর্ত চিৎকার ভেসে এলো। ব্যাপারটা এমন অকস্মাৎ আর অনাকাঙ্ক্ষিতভাবে ঘটল, এক মুহূর্তের জন্যে অবচেতনেই কেতুর শিরদাঁড়া বরাবর কাঁটা দিয়ে উঠল। অন্যদের অবস্থাও বোধ হয় তেমনই। আচমকাই জটলার সবাই নির্বাক হয়ে গেল। এক অজানা আশঙ্কায় সবার বুক কেঁপে উঠেছে। ঘোর কাটার সঙ্গে সঙ্গেই হাতে আগুন নিয়ে সবাই দৌড় দিল চিৎকারের একটা আন্দাজ করে। পথে যেতে যেতে আশপাশে 2-4টে বাড়ি থেকে আরও কিছু লোক তাদের সাথে যোগ দিল। চিৎকারটা এসেছে গ্রামের একদম শেষ প্রান্তে, পাহাড়ি খাঁজের যেখানে শুরু সেখান থেকে। এখানে সমতল ধীরে ধীরে পাহাড়ের রূপ নিয়েছে। ধাপে ধাপে উঁচু হয়ে উঠে গেছে পাহাড়টা। পাহাড়ের উপরেও বেশ কটা বাড়ি আর ফলের বাগান রয়েছে, ঘন ঝোপঝাড় ইত্যাদি। প্রাকৃতিক নৈসর্গে ঘেরা সেখানকার ঘরগুলো। কেতুর বাড়িতে যেতেও এই পথটাই ধরতে হয়। পাহাড়ের মাথায় গ্রামের শেষ ভিটে বাড়িটাই এখন কেতু। তারপর থেকে জঙ্গল শুরু, নানা বুনো জানোয়ারে ভরা সে জঙ্গল। খুব প্রয়োজন ছাড়া গ্রামের মানুষ সেই জঙ্গলের দিকে যায় না। এখান থেকেই হাতি আর শুয়োর বেরিয়ে এসে গ্রামের ফসল আর ফলের গাছ নষ্ট করে। পাহাড়ের উপর থেকে বৃষ্টির জল বয়ে নামতে নামতে উপরে ওঠার ধাপ কাটা রাস্তাটার পাশ দিয়ে একটা চওড়া খাতের মতো তৈরি হয়েছে। সেই খাতটার আশপাশ থেকেই যেন আওয়াজটা এসেছিল মনে হচ্ছিল সবার। সবাই আগুনের মশাল নিয়ে খাতটার এদিক ওদিক খুঁজতে লাগলো। কাঁটা ঝোপ বেশি হওয়ায় খাতটার বেশি ভিতরে যাওয়া যাচ্ছিল না। কেতু কি মনে করে নিজের মশালটার সাথে আরও দুজনের মশাল বেঁধে নিয়ে ধূপ ধাপ পাহাড়ের গায়ে বেয়ে উঠে গেল। তারপর উঁচু থেকে আলো ফেলে খাতের ভিতরের অন্ধকারে চোখ বুলাতে লাগলো। একটা মাত্র চিৎকার, আর তারপর কোনো সাড়া শব্দ নেই বলে সবাই একটু দ্বিধা দ্বন্দ্বে ভুগছিল। কেতু চড়াইয়ের অপর পাশে আলো ফেলে দেখছিল ওধারে কিনারে মাটি ভাঙা, এখনো ঝুরঝুর করে মাটি ঝরে পড়ছে। বুঝতে আর কিছুই বাকি রইল না, এতক্ষণ ধরে যে আশঙ্কাটা বুকের ভিতর দূর দূর করছিল তাই ঘটেছে নিঘাত। খাড়া কিনারে ধরে শুয়ে পড়ে যতটা নিচে পারা যায় মশালগুলো নামিয়ে বোঝার চেষ্টা করল কেতু। বোঝার উপায় নেই, অত নিচে ভালো করে আলো যায় না। তবে দৃষ্টিসীমার ভিতরেই ভাঙা কাটা গাছের ডালপালা আর ছিঁড়ে জড়িয়ে থাকা কাপড়ের অংশ দেখতে পেল সে। তৎক্ষণাৎ চেঁচিয়ে ব্যাপারটা নিচের লোকদের জানাতেই তারা নিজেদের কর্তব্য বুঝে গেল। সবচেয়ে কাছের বাড়িটা থেকে কাস্তে কুড়ুল এনে কাটা ঝোপ সব সাফ করে খাতের ভিতরে যাবার রাস্তা করে ফেলল তারা। অন্ধকার খাতটার ভিতর থেকে তখন স্পষ্ট নারী কণ্ঠের কাতরানোর আওয়াজ আসছে। কেতুই ঢুকলো সবার আগে, মশাল তার হাতে। দেখল একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে কাতরাচ্ছে। আগুনটা মুখের কাছাকাছি নিতেই মেয়েটা জ্ঞান হারালো। মেয়েটা এই গ্রামেরই সুখেন মণ্ডলের মেয়ে রেশমা। এই খাতের উপরে পাহাড়ের ঢালেই এদের বাড়ি। কেতু একবার মশাল ঘুরিয়ে অন্ধকার খাতটার উপরের দিকে তাকালো। প্রায় 40 ফুট উঁচু পাহাড়ের ওপর থেকে পড়েও এ মেয়ে যে বেঁচে রয়েছে তা একেবারেই নগণ্য বিষয় নয়। কাঁটা ঝোপ আর গাছপালার ডালপালা ঘন হয়ে থাকায় এই যাত্রায় প্রাণে বেঁচে গেছে, কিন্তু সে এখানে পড়ল কি করে? এত রাতে পাহাড়ের এত কিনারে কেউই আসে না। গ্রামের মেয়েরা খুব প্রয়োজন ছাড়া এমনিতেই রাতে বেরোয় না। আর যে বড় হয়েছে পাহাড়ের এই ঢালে ছুটে বেরিয়েছে, তার নেহাত অসাবধানতা বশত
পাহাড় থেকে গড়িয়ে পড়ে যাবার সম্ভাবনা খুবই ক্ষীণ। কেতুর মনে এখনো সেই ভয়ানক আশঙ্কাটাই ঘুরছে। মেয়েটার পরনের কাপড় কাটার আঘাতে ছিঁড়ে ফালাফাল হয়ে গেছে। কেতু পাঁজা কোলা করে বাইরে নিয়ে এলো। পাশের দিঘি থেকে জল নিয়ে এসে একজন তার চোখে মুখে ছিটাতে লাগলো। কেতু হাঁপ ফেলার আগেই মেয়েটার বাম দিকের কাঁধটা ধরে উল্টিয়ে দেখল, কিছুই নেই, কাটার আঘাতের দাগ ছাড়া। এবার ডান কাঁধ উল্টিয়ে দেখল, সেখানেও কিছু নেই। তখনই নিচের দিকে নজর গেল তার। কোমরের একটু উপরে টাটকা জখম, বড় বড় 3টে নখের গভীর আঁচড়, রক্তে ভেসে যাচ্ছে শরীরের নিচটা। চাপা গঞ্জন উঠল ভিড়ের মধ্যে থেকে। ঠিক এই আশঙ্কাই করছিল কেতু। তারা যখন শুয়োর মারার ফন্দি আঁটতে ব্যস্ত, তখন জঙ্গলের বাঘ এসে তাদের গ্রামের মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। একই সাথে একটা সূক্ষ্ম দুশ্চিন্তা আর ভয়ানক রাগ হলো কেতুর। রাগ হলো বাঘের দুঃসাহস দেখে। জঙ্গল ঘেঁষে বাড়ি কেতুর। জঙ্গলি জানোয়াররা প্রায় তার বাড়ির উঠোনে চলে আসে। প্রজাতি ভেদে তাদের হয় সে আদর করে ছেড়ে দেয়, আর নয়তো ভয় পেতে বাধ্য করে থাকে। যার যার সীমানায় তারা রাজত্ব করবে, এটাই প্রকৃত সিদ্ধ। গ্রামের ভেতর শিকার ধরতে এসে নিজের সীমা লঙ্ঘন করেছে বাঘটা। এদিকে দুশ্চিন্তার ব্যাপার হলো, বাঘটা যদি আত্মরক্ষা ব্যথি রেখে শুধু আহারের প্রয়োজনেই মেয়েটাকে আক্রমণ করে থাকে, তার অর্থ সে মানুষ খেকো হয়ে পড়েছে। এখন মৃত্যু না হওয়া অবধি সে গ্রামের মানুষকে জ্বালিয়ে যাবে। এখন খুব সতর্ক হওয়া প্রয়োজন। সুখেন মণ্ডল আর তার বউ হায় হায় করতে করতে নেমে এসেছে এর মধ্যে। রেশমার কোমরের জখম খুব গুরুতর নয়, পচন রোধ করা গেলেই বেঁচে যাবে। কিন্তু এত ওপর থেকে কাঁটা ঝোপ ভেঙে পড়তে পড়তে ক্ষত বিক্ষত হয়ে গেছে সারা দেহ। আবার কাঁটা গাছ থাকার কারণেই পতনের সরাসরি ধাক্কাটা সামলে উঠেছে সে। মাথায় যদি খুব জোর আঘাত না লেগে থাকে, তাহলে মেয়েটা বেঁচে যাবে এই যাত্রায়। দ্রুত তাকে ধরে নিয়ে গ্রামের ভেতরে রথিন বদ্দির বাড়ির পথ ধরল সবাই। কেতু তার হাতের মশালটা নিয়ে অন্ধকারের বুকে কিছুক্ষণ বৃথা দৃষ্টি ঘুরালো, যেন আন্দাজে এক অদৃশ্য শত্রুর চোখে চোখ রাখার ব্যর্থ প্রয়াস। এই আলকাতরা গোলা অন্ধকারে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বনের সাপদের গতিবিধি ঠাওর করতে যাওয়া বোকামি। ফিরে চলল কেতু। আহত মেয়েটার পাশে আজ রাতে থাকা উচিত। তার ঘুরিয়ে নেওয়া মশালের আলোর দিকে পাহাড়ি অন্ধকারের ওপার থেকে চাপা ক্রোধ নিয়ে আগুনের মতো জ্বলজ্বল হয়ে তাকিয়ে রইল একজোড়া চোখ। রেশমার জ্ঞান ফেরে পরদিন দুপুরের দিকে। কথা বলার ক্ষমতা তার ছিল না। রথিন বদ্দি জড়িবুটি দিয়ে তার ক্ষতর পচন ঠেকাতে পেরেছে, কিন্তু সারা শরীরে যে অসহ্য ব্যথা, তার ওষুধ আপাতত রথিন বদ্দির কাছে নেই। সেই সাথে জ্বরও এসেছে মেয়েটার। জ্বর নামানোর প্রাণপণ চেষ্টা চলছে। মাইল 10 দূরের একটা গ্রামে একজন ব্রিটিশ শিকারী এসেছে। সেখানকার গ্রামে এক চিতার উৎপাত হয়েছে খুব। রোজই গ্রামের মানুষের ছাগল গরু বাছুর তুলে নিয়ে যাচ্ছে। এদিকে ফসল কাটার মরশুমে চিতার ভয়ে মাঠে কাজ করাও মুশকিল হয়ে গেছে। ব্রিটিশ রাজের নিবন্ধনকৃত শিকারীরা সে সময় প্রশাসনের ডাকে এখানে সেখানে উৎপাতকারী জানোয়ারের নিধনে যেত। লেসলি ওয়ালকোট নামে সেই শিকারীর কাছে গিয়েছিল কেতু সকাল সকাল। এই সাহেব শিকারীদের বনে জঙ্গলে রাত কাটাতে হয় বলে এরা সাথে প্রয়োজনীয় ওষুধপত্র রাখে। কখন কোন বিষাক্ত পোকায় কাটে, কি কোনো জানোয়ার নখ গেড়ে দিয়ে চলে যায়। 10 মাইল পাহাড়ি রাস্তা পায়ে হেঁটে গিয়ে কেতু সেই সাহেবের কাছ থেকে জ্বর আর পচনরোধী ওষুধ নিয়ে এলো। সেই গ্রামের চিতার ব্যাপারটা শেষ করে একবার তাদের পিয়ালি গ্রামে এসে বাঘটার একটা গতি করার জন্যে অনুরোধও জানিয়ে এলো। সাহেব বলল, দেখো, হামলে পড়েছে মানেই কিন্তু এই নয় যে বাঘটা নরখাদক। বেশিরভাগ সময় অনিরাপদ বোধ করলে
উপায় না পেয়েই বাঘেরা মানুষকে আক্রমণ করে। কেতু বাঘেদের ব্যাপারে খুব ভালো করেই জানত। শহরে থাকার সময় ক্রিস এলিয়ট নামে এক বৃদ্ধ সাহেবের সাথে তার বেশ খাতির হয়েছিল। সেই সাহেব জোয়ানকালে একজন নামকরা শিকারী ছিলেন। তার কাছ থেকে বন্দুক চালানো শিখে নিয়েছিল কেতু। 10 মাইল পুনরায় পাহাড় ভেঙে রখিন বদ্দির বাড়ির সামনে এসে কেতু দেখে গ্রামের লোক ভেঙে পড়েছে সেখানে আহত রেশমাকে দেখতে। ছোট্ট কুটিরটার আর হাত গলানোর জায়গা নেই। কোনো রকমে ঠেলে ঠুলে ভিতরে ঢুকে কেতুর মনে হলো সে একখণ্ড নরকে ঢুকে পড়েছে। অতটুকু ঘরটার জন্য 20-25 কৌতূহলী মানুষ সবার নিঃশ্বাসে ঘরের আবহাওয়া বিপর্যস্ত হয়ে উঠেছে। বিছানায় শুয়ে রেশমা জলে খাবি খাওয়া পুঁটি মাছের মতো টেনে টেনে শ্বাস নিচ্ছে। বুড়ো রখিন বদ্দি এতে ঠেকাতে পারেনি। আরও দেরি হলে মেয়েটার জড়িবুটি লাগানো ক্ষততে এবার পছন ঠেকানো যাবে না। সবাইকে কড়া গলায় ধমকে দিয়ে কেতু বাইরে বের করে দিল। বদ্দি বাড়ির ত্রিসীমানায় যেন কেউ না আসে তাই বলে সবাইকে শাসিয়েও দিল। ওষুধ দেওয়ার ঘণ্টাখানেকের পরে রেশমার ঘাম দিয়ে জ্বর ছাড়ল। তার মাকে বলে পায়েস করে এনে খাওয়ানো হলো। তারপর ধাতস্থ হয়ে রেশমা নিজেই রাতের ভয়াবহ বিবরণ দিল। পাহাড়ের উপরে ছোট্ট এক টুকরো জমিতে রেশমাদের বাড়িটা, সঙ্গেই বেড়া দিয়ে ঘিরে ছাগল রাখার জায়গা করা হয়েছে। একটা ছাগলের বাচ্চা রেশমার খুব ন্যাওটা, রাতে তার সাথে একই বিছানায় শোয়। কাল রাতে হঠাৎ করেই সে বাচ্চাটার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রেশমা কাউকে কিছু বলার প্রয়োজন মনে না করে নিজেই সেটাকে খুঁজতে বাড়ির একটু সামনে এগিয়ে যায়। পাহাড়ের খাত্তার কিনারে যখন পৌঁছেছে তখন পেছনে বাঁদিক থেকে একটা চাপা গড়গড়ে আওয়াজ শুনতে পায় সে। পিছন ঘুরতেই দেখে ঝোপের নিচে এক বিশালাকার বাঘ তার আদরে ছাগলটার গলা কামড়ে ধরে আছে। ফাটার মতো জল চোখ নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। নিথর ছাগল শিশুটার দেহটা বাঘের দাঁতে আটকে শূন্যে ভেসে আছে। এই ভয়ানক দৃশ্য দেখে রেশমা সেই গগন বিদারী চিৎকার করে বসে। তারপর দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পাহাড়ের খাতে লাফ দিতে যায়, কারণ বাড়ি পর্যন্ত যেতে হলে বাঘের সাথে দৌড়ে পারা যেত না। এদিকে বাঘটাও তাকে ধরবার জন্য লাফিয়ে উঠে আসে। রেশমা খাতে লাফ না দিলে তার আর জীবন নিয়ে বাড়ি ফেরা হতো না। ব্যর্থ বাঘটা শুধু একটা থাবাই বসাতে পেরেছে মেয়েটার কোমরে। কেতু নিজের বাড়ি ফেরার পথে যাকে যাকে পেল সবাইকে ভালো করে বুঝিয়ে দিল কদিন সাবধানে থাকার কথা, রাতের বেলা যাতে কেউ বাইরে না বের হয়, আর সারা গ্রামে যেন এই কথা প্রচার করে দেওয়া হয়। তেমনটা ঠিকঠাক বুঝিয়ে দিল সে। কাল রাত থেকে ঘুম জাগা কেতু। সকালবেলা 10 মাইল পাহাড় ভেঙে ওষুধ আনতে যাওয়া, আবার 10 মাইল পাহাড় হেঁটে ফিরে আসা, সব মিলিয়ে শরীর আর চলতে চায় না। বাড়ি ফিরে একটু ঘুমিয়ে নেওয়া দরকার। মন বলছে সামনের কিছুদিন স্নায়ুর উপর চাপ যাবে খুব। পাহাড়ের সেই খাতটার পাশ দিয়ে ওঠা পাকদণ্ডিটা ধরে ধীরে ধীরে উঠে এলো কেতু। এখন থেকে প্রায় 200 মিটার একটা ঘন আমবাগানের ভিতর দিয়ে পথ গেছে। তারপরে জঙ্গলের দিক থেকে আসা একটা জলের নালা পেরিয়ে আরও খানিকটা গেলে কেতুর তথা তার জ্যাঠার বাড়িটা। তারপর থেকেই জঙ্গলের সীমানা শুরু। জ্যাঠার বাড়িটা চারপাশ দিয়ে বেড়া দেওয়া, কিছু জায়গায় সে বেড়া অযত্নে ভেঙে গেছে। ভাঙা অংশগুলো দিয়ে মাঝে মাঝে বনের হরিণ, খরগোশ, কখনো বনরুই আর বন বেড়ালও চলে আসে। জ্যাঠার বাড়ির উঠোন জুড়ে এটা সেটা ফলের গাছ। সারা বছরই কোনো না কোনো ফল বাতাসে সুগন্ধ ছড়াতে থাকে। উঠোনে লুটোপুটি খায় সেগুলো ঝরে পড়ে। সেসবের টানেই হয়তো জন্তুগুলো আসে। আরও আসে কত পাখি। কেতুর মন ভরে যায় ওদের দেখলে। সবাই যে খুব আনন্দদায়ক অতিথি তাও নয়। একদিন তো সকালবেলা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে দরজাটা খুলে বেরোতে গিয়ে অল্পের জন্য সজারুর গায়ে পা দিয়ে দেয়নি কেতু। কি মহা বিপদ হতো না হলে। এই সজারুকে খেতে গিয়ে
এদের লম্বা লম্বা শক্ত কাঁটা বিঁধে বাঘেরা পঙ্গু পর্যন্ত হয়ে যায়। ছুটে ছুটে শিকার করতে না পেরে শেষটায় খাদ্যভাবে দুর্বল হয়ে মারা যায়, কিংবা সহজতর শিকারের দিকে ঝোঁকে, অর্থাৎ মানুষ খেকো হয়ে যায়। এলিয়ট সাহেবের কাছে কেতু শুনেছিল তিনি একবার এরকম এক নরখাদক বাঘিনীর পেছনে লেগেছিলেন। আসলে কে যে কার পিছনে লেগেছিল তা বলা মুশকিল। এ জঙ্গলে শিকারী কখন শিকার হয়ে যায় বোঝার উপায় নেই। খুব ঘাম ছুটিয়েছিল সেই বাঘিনী এলিয়ট সাহেবের। তো সেই সাহেব বলেছিলেন বাঘিনীটা একটা সজারু খেতে গিয়ে সারা শরীরে কাঁটা বিঁধিয়ে বসেছিল। সাহেব নিজে ওটাকে দাঁত দিয়ে টেনে টেনে কাঁটাগুলো তুলতে দেখেছিলেন লুকিয়ে। কিন্তু এই প্রক্রিয়ায় বাঘিনীর মুখের ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল, আর পায়ের ক্ষতগুলোও পরে সারেনি। আর হাঁটা চলার সমস্যার জন্য অনেক দিন খাদ্যভাবে ভুগেছিল বাঘিনীটা। একদিন জঙ্গলে চড়াতে নিয়ে আসা এক পাল গরুর মধ্যে একটা গরুকে লুকিয়ে যেই ধরতে যাবে তখনই সামনে কচি এক রাখালকে পেয়ে যায় সে। আচমকা বাঘ দেখে ভয় পেয়ে সেই রাখাল বালক ছুটতে গিয়ে উল্টে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলে। তার ঘাড় বেয়ে নেমে আসা রক্তের ধারা দেখে চোখে ঝিলিক দিয়ে ওঠে বাঘিনীটা। তার একবার সে রক্ত চাখার পরে তার আর কোনো খাবার মুখে রোচে। মানুষের রক্তের স্বাদই এমন কিনা। আর মানুষ তো আর হরিণের মতো এক লাফে 13 হাত ছুটে যেতে পারে না। শুধু একটা জোরে গর্জন করলেই শিকার নিজেই কুপোকাত। এভাবেই সাধারণত বাঘেরা মানুষ খেকো হয়ে ওঠে। কেতকী মনে করে সেই নালাটার কাছে এসে দাঁড়িয়ে পড়ল। নালার দুই পাশে নরম ভেজা মাটি। কিছুক্ষণ খুঁজতেই পেয়ে গেল বাঘের পায়ের ছাপ। এলিয়ট সাহেব তাকে হাতে কলমে শিখিয়েছিল কিভাবে শুধু পায়ের ছাপ দেখেই বাঘের বয়স, ওজন, দৈর্ঘ্য আর কতক্ষণ আগে গেছে সে সব তথ্য পাওয়া যায়। কতটা আগে ছাপগুলো পড়েছে সেটা একেবারে নির্ভুল নিশ্চিত না হলেও কেতু আন্দাজ করল এগুলো কাল রাতের বাঘটারই ছাপ। কারণ একই সময়ে একাধিক বাঘ এক জায়গায় শিকার করতে এলে আগে তাদের মাঝেই কোন্দল বেঁধে যেত। পূর্ণবয়স্ক পুরুষ বাঘ, প্রায় 7.5 ফুটের নিচে হবে না তার দৈর্ঘ্য। আরও কিছুটা খুঁজতে খুঁজতে একটা ঝোপের গায়ে কিছু লোম লেগে থাকা পাওয়া গেল। কেমন মিশমিশে কালো আর ফ্যাকাশে সোনালি রঙের। বাঘের লোম উজ্জ্বল সোনালি রঙের হয়ে থাকে, দেখলেই চেনা যায়। নাকের কাছে গন্ধ শুঁকে দেখল কেতু, একটা উৎকট বিশ্রী গন্ধ। গন্ধটা বাঘেরই বটে, তবে একটু বেশি কড়া। তাহলে বাঘটার গায়ের রং কিংবা লোমগুলো একটু আলাদা বর্ণের, আর বাঘটা যৌবনের পূর্ণ শক্তিমত্তার দিনগুলো পার করেছে। একটা খারাপ কিছুর আশঙ্কায় কেতুর মনটা ছেয়ে গেল। ডিম, আলু ভর্তা আর ঘি দিয়ে ভরপেট ভাত খেয়ে সেই শেষ বেলার দিকে ঘুম দিয়েছিল কেতু। ঘুম ভাঙল কেমন একটা খারাপ লাগা নিয়ে। কোনো খারাপ স্বপ্ন দেখছিল হয়তো। স্বপ্নটা মনে নেই, কিন্তু খারাপ লাগাটা রয়ে গেছে। কেমন একটা হাঁসফাঁস নিয়ে বিছানায় উঠে বসল কেতু। আধ খোলা জানলা দিয়ে আধখানা চাঁদের আলো ঢুকছে ঘরে। প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে। কলসিটার তলানিতে কয়েক ফোঁটা জল পড়ে আছে। ঘুম ঘোর লাগা শরীরটা টেনে হিঁচড়ে দরজা খুলে বাইরে এলো কেতু। পাশের একটা জংলি ঝর্ণা থেকে রোজ খাবার জল নিয়ে আসা হয়। আজ দৌড়ঝাঁপে আর হয়ে ওঠেনি। বাইরে চাঁদের আলো একটা মোহময় পরিবেশ তৈরি করে রেখেছে। একটা বালতি নিয়ে কেতু চলল ঝর্ণার দিকে। এ এক অপার লীলা স্রষ্টার। অবিরাম ঝরছে তো ঝরেই চলেছে জল। ঝর্ণায় হাত ডুবিয়ে আজলা ভরে জল খেল কেতু। তারপর বালতিটা ভরে নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি ঢোকার মুখে হঠাৎ একটা উটকো গন্ধে গা গুলিয়ে এলো তার। এ তো সেই গন্ধ, সেই বাঘটার লোমে যেমন গন্ধ ছিল। তবে কি? নিঃশব্দে বাড়ির আঙিনায় ঢুকল কেতু। না, ভিতরে গন্ধটা নেই। আবার বাইরে এলো, কড়া গন্ধ, তবে আগের চেয়ে একটু কম। বাঘটা হয়তো এখান দিয়ে ঘুরে গেছে।
কিংবা এই গন্ধটা হয়তো তার মস্তিষ্কে গেঁথে গেছে। অস্থির অশান্ত মনে যখন তখন কড়া নাড়ছে। ঘরে গিয়ে আবার শুয়ে পড়ল কেতু। পরদিন সকালে পাহাড় থেকে নামতে নামতেই কেতু দেখল এক পাল লোক লাঠি সোটা আর ক্যানেস্তারা নিয়ে হই হল্লা করতে করতে এগিয়ে আসছে। ঘটনাটা কি জিজ্ঞেস করতে তারা জানালো, পূব পাড়ার কানুকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না। একমাত্র অবলম্বন ছেলেটাকে হারিয়ে তার বিধবা মা আছাড়ি পিছাড়ি করে কাঁদছে। রাতে ভ্যাপসা গরম পড়ায় দরজা আধো খুলে রেখে হাওয়া আসার ব্যবস্থা করে ঘুমিয়েছিল কানু আর তার মা। এ গ্রামে চোর ডাকাতের উপদ্রব হয়নি কখনো। সবাই সবারটা আগলে রাখতে অভ্যস্ত, তাই নির্দ্বিধায় দরজা খোলা রেখে গ্রীষ্মের রাতগুলো পার করে দেওয়া যায়। কানুর বাড়ির সামনে বাঘের স্পষ্ট পায়ের দাগ পাওয়া গেছে, কিন্তু বাড়ির ভেতরে বা আশেপাশে কোথাও এক ফোঁটা রক্তের চিহ্ন অব্দি নেই। এমনকি নেই কোনো ধস্তাধস্তির আলামত। তাই সবাই একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল, কিন্তু মহসিন মাতব্বরের কথায় সবাই একজোট হয়ে এবার জঙ্গলের দিকে চলেছে। বাঘের পায়ের ছাপ যখন পাওয়া গেছে তখন একবার জঙ্গলে গিয়ে খোঁজার দরকার বই কি। ক্যানেস্তারা পিটিয়ে সবাই চলল পাহাড়ের পথ ধরে। কেতুকেও সঙ্গে যেতে বলল। কেতু বলল, একবার কানুর বাড়ি থেকে আসছি। কানুর বাড়িতে আসলে কাউকে সান্ত্বনা দেওয়ার জন্য কেতু আসেনি, খুঁজতে এসেছে নিশানা। পেয়েও গেল। পায়ের ছাপটা বলছে এটা সেই বাঘই, নালার ধারে যার ছাপ পেয়েছিল। কানু ঘরের দরজার নিচের দিকে কিছু লোম পেল। আবারও কেতু। অবিকল সেই মিশমিশে কালো আর সোনালি রঙের মিশ্র রং। সেই গন্ধটাও হালকা আছে। ওই এসেছিল কাল রাতে যখন নিজের বাড়ির সামনে কটু গন্ধ পেয়েছিল, তখনই হয়তো ওটা সে পথ বেয়ে গ্রামে ঢুকেছে। কতখানি দুঃসাহস হলে গ্রামের একেবারে অন্দরে ঢুকে একটা জ্যান্ত মানুষকে তুলে নিয়ে যায় ওটা, তাও আবার কেতুর বাড়ির সামনে দিয়ে। রাগে সর্বাঙ্গ জ্বলতে লাগলো কেতুর। একটা অসহায়ত্বের অনুভূতি তার রাগটাকে আরো জাগিয়ে দিল। জঙ্গলের পথ ধরল এবার কেতু। সন্ধানকারী দলটাকে খুঁজে পেতে সময় লাগলো না, কিন্তু তারা যে খুঁজে পেয়েছে তা দেখে কেতুর চোখ ফেটে কান্না এলো। কানুর মা অনেকদিন কেতুকে আদর করে বাড়ি ডেকে খাইয়েছে। আমের মৌসুমে তিনি কাঁচা আমের চাটনি করে নিজে হাতে কানু আর কেতুকে একসাথে খাইয়ে দিতেন। কেতুর কাছে ভাইয়ের মতো ছিল কানু। সেই কানুর খুবলে খাওয়া মৃতদেহটা পড়ে আছে এখন কেতুর চোখের সামনে। বাঘ একেবারে পুরোটা শিকার খায় না, ডালপালা দিয়ে ঢেকে রেখে যায় মরিটা কোথাও, পরে এসে সাবার করে। কেতু বিশ্বাস করে মানুষকে সৃষ্টির সেরা জীব তৈরি করা হয়েছে, তাই প্রতিটি মানুষের একটা সম্মানের মৃত্যু প্রাপ্য। নিজের ভাইয়ের মতো কানুর দেহটা এমন অবহেলায় জঙ্গলের ঝোপের মধ্যে একটা সাপদের খাদ্য হওয়ার অপেক্ষায় পড়ে থাকার অসম্মানটা কেতু সহ্য করতে পারল না। সবাই কানুর দেহবশেষ ফিরিয়ে নিয়ে চলল অন্ত্যেষ্টিক্রিয়ার জন্যে। তার মাকে কি জবাব দেবে সেটা ভেবে সবাই হয়রান হয়ে গেল। ফেরার পথে কেতু দলছুট হয়ে নিজের বাড়িতে ঢুকে পড়ল। তার এই মৃত্যুভার বইবার ক্ষমতা নেই। কে জানে কেন তার নিজেকে বড় অপরাধী মনে হতে লাগলো। বাঘটা তার বাড়ির সামনে দিয়ে মানুষ তুলে নিয়ে গেল আর সে কিছুই করতে পারল না। গ্রামের এক কথা দু কথা করে ছড়িয়ে পড়ল ওটা আসলে বাঘ নয়, বাঘ রূপে এক প্রাচীন দেও, জঙ্গলের অপদেবতা। সর্দারের বাড়িতেও সেই আলাপই হচ্ছিল। ঝড়ু ওঝা বলছিল, দেও না হলে কি করে সে জ্যান্ত মানুষটাকে পাহাড়ের রাস্তা দিয়ে জঙ্গলে নিয়ে গেল? কেতু জানে এই গ্রামের লোকগুলোর মানুষ খেকো বাঘ নিয়ে বিশেষ কোনো ধারণা হয়নি এর আগে। বাঘ শিকারের গলা কামড়ে ধরেই রক্ত শুষে নিতে থাকে, তাই এক ফোঁটা রক্ত মাটিতে না ফেলেও সে আস্ত শিকারটা মুখে ধরে তুলে নিয়ে যেতে পারে। আর ওই পলকা মানবদেহ তার কাছে কিছুই না। একটা প্রাপ্তবয়স্ক বাঘ শুধু তার চোয়ালের জোরেই আস্ত
একটা গরু বা মোষ মুখে নিয়ে মাইলের পর মাইল রাস্তা পাড়ি দিতে পারে। সে কথাটা বলতেই ঝাড়ু ওঝা খেপে গিয়ে বলল, হ্যাঁ, তুমি সব জানো। বাকিদের হাবভাব দেখে মনে হলো অধিকাংশ ঝাড়ু ওঝা তত্ত্বকেই প্রাধান্য দিচ্ছে। মানুষ আসলে তাই বিশ্বাস করে যা সে বিশ্বাস করতে চায়। কেতু আর কথা বাড়ালো না তাদের সাথে। উত্তরের পাহাড়ের উপর 5 জন জোয়ান লোককে রাত জেগে পাহারায় রাখা হলো। বাঘটা যেন গ্রামে ঢুকতে না পারে তাই। বাঘের সারা শব্দ পেলেই যেন তারা আওয়াজ করে তাড়িয়ে দেয়। কেতু প্রমাদ গুনল, বাঘটার বয়সের কারণে তার খাবারের বাড়তি চাহিদা রয়েছে। আর কাল রাতে হত্যা করা কানুর শরীর থেকে সামান্যই মাংস সে খেতে পেরেছে। এর মধ্যে আবার লোকজন কানুর মড়িটা খুঁজে ফিরিয়ে নিয়ে এসেছে, অর্থাৎ দ্রুতই তার আবার শিকার করার দরকার পড়বে। কে জানে এবার কে হবে তার শিকার। দুটো রাত এভাবেই পেরিয়ে গেল। তৃতীয় রাতে একটা কলজে ফাটা চিৎকার শুনে ঘুম ভেঙে ধড়মুড়িয়ে উঠে বসল কেতু। পাহাড়ের উপরের আম বাগানটার দিক থেকে এলো মনে হলো। তবে শুধু মানুষের চিৎকার নয়, তার সাথে একটা বুনো শক্তির আস্ফলন আর হাঁচড় পাঁচড় শব্দ মনে হয় শোনা গেল। কেতুর বাড়িটা পাহাড়ের উপরে হওয়ায় সে স্পষ্ট শুনতে পেল শব্দগুলো। বাতাসের গতিমুখের কারণে রাতের বেলা এই পাহাড়ের উপরে অনেক দূরের আওয়াজও স্পষ্ট শোনা যায়। ঘটনাস্থল তার বাড়ি থেকে খুব দূরে নয়। সেই তার বাড়ি ফেরার পথে যে আমবাগানটা পড়ে সেখানেই নিশ্চয়ই। পাহারাদার লোকগুলো তো আমবাগানের উপরেই পাহারা দিচ্ছিল। কেতু স্পষ্ট বুঝতে পারছে একটা মানুষকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে সাপথটা। বড় অসহায় বোধ করতে লাগলো সে। এই জনপথটার জন্যে কিছুই কি করতে পারে না সে? কি করে লড়বে সে ওই অমিত শক্তিশালী বাঘটার সাথে, যে প্রায় রোজ রাতে তারই বাড়ির সামনে দিয়ে মানুষ মেরে নিয়ে যাচ্ছে? কেতু বৃথা আস্ফালনে ঘরের মাটির দেওয়ালে মুষ্টাঘাত করতে লাগলো। এতটা অসহায় আজকের আগে কোনো মানুষের কাছেও মনে হয়নি তার নিজেকে। পিয়ালি গ্রামে আবার সকাল হলো। প্রতিটি সকাল একটা অজানা আশঙ্কা নিয়ে হয় এখন গ্রামের সবার। কে জানে রাতে কে মারা পড়ল? কাল রাতে গ্রামের পাহারাদারদের একজন মারা পড়েছে। তারই ত্রাহি রব শুনেছিল কেতু মাঝরাতে। দলছুট হয়ে সে প্রকৃতির ডাকে সাড়া দিতে আমবাগানের একটু ভিতরে গেছিল। সেখান থেকেই তাকে আচমকা আক্রমণ করে ধরে নিয়ে যায় বাঘটা। আরও 4-4টে জোয়ান লোক ধারে কাছে থাকতে কি করে বাঘটা তাকে নিয়ে গেল? জানা গেল বাঘটার আক্রোশ তাদের ভয় পাইয়ে দিয়েছিল। অন্ধকারে তারাও কিছু দেখতে পায়নি, শুধু একটা বন্য তাণ্ডব টের পেয়েছিল। বাঘের শিকার লোকটার যন্ত্রণাময় চিৎকার তাদের সামনে এগোনোর শেষ সাহসটুকুও কেড়ে নিয়েছিল। ব্যাস, আবার রাতের পাহারাও উঠে গেল। বাঘটা সার্থকভাবে গ্রামের প্রতিটা মানুষের ভিতর তার ভয় ঢুকিয়ে দিতে পেরেছে। পুরো গ্রাম জুড়ে ত্রাসের রাজত্ব তৈরি হয়ে গেল। মানুষ এত ভয় পেয়ে গেল এবার যে মৃতের দেহাবশেষ আনতেও কেউ আর জঙ্গলে যেতে রাজি হলো না। বাঘটার খিদে মেটেনি ঠিক মতো কিছুদিন ধরে। শিকারের দেহের অবশেষ বলতে কিছুই পাওয়া যাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। গ্রামের কুসংস্কারচ্ছন্ন প্রবীণ বৃন্দাবন বাগচি হঠাৎ ভূতে পাওয়া লোকগুলোর মতো এক জায়গায় স্থির হয়ে এক দৃষ্টে মাটির দিকে তাকিয়ে বলতে লাগলো, ও ও এসেছে, হ্যাঁ ও আবার ফিরে এসেছে। ওই তো ও এসেছে, হ্যাঁ আবার এসেছে, আবার ফিরে এসেছে, আবার ফিরে এসেছে। ওই যে ওই পিশাচটা
চন্তি গ্রামের পিশাচটা আবার ফিরে এসেছে। ওটা ওটা বাঘ নয়, ওটা সেই পিশাচ মানুষের রক্ত খাওয়ার জন্য বাঘের রূপ ধরেছে। হ্যাঁ, আবার ফিরে এসেছে। ওটা ওটা কোনো সাধারণ পিশাচ নয়, ওটা মানুষের রক্ত খায়। ওটা বাঘের রূপ ধরে মানুষের রক্ত খায়। জন্তি গ্রামের পিশাচের কাহিনীটা কেতু জানে। 20 বছর আগে পাহাড়ের উপরের জন্তি গ্রাম নামের একটি গ্রামে এমনই এক বাঘিনী দৌরাত্ম্য শুরু হয়েছিল। মাত্র 3 মাসে 17টা মানুষ মেরে ফেলেছিল বাঘিনীটা। এক তান্ত্রিক সেই সময় থেকে যেন উদয় হয়ে গ্রামের পাশে শ্মশানটায় আসন নেয়। সেই বলেছিল ওটা বাঘ নয়, এক বিদগ্ধ পিশাচ। সে শ্মশান ভূমিতে 6টি আঁকের এক বিশেষ নকশা আঁকে। তারপর নকশার 6টি কোণায় অন্য এক মৃত বাঘের 6 রকম অঙ্গ প্রত্যঙ্গ স্থাপন করে। বাঘের লোম, চামড়ার ক্ষুদ্রাংশ, নখর, সদাঁত, উপড়ে নেওয়া চোখ আর হৃৎপিণ্ড। এরপর মন্ত্র পড়ে নিজেকে পিশাচের ভোগ হিসেবে উপস্থাপনা করে বাঘটাকে আহ্বান করে সে। মন্ত্রের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে তান্ত্রিককে হত্যা করার মানসে বাঘিনী চলেও আসে। তবে সেটা বাঘিনী রূপে আসেনি, এসেছিল এক লাস্যময়ী নারীর রূপে। তান্ত্রিকের সাধনা ভঙ্গ করে তাকে হত্যা করাই ছিল তার উদ্দেশ্য। পিশাচরা শক্তিমত্তার একটা নির্দিষ্ট স্তরে পৌঁছানোর পরে নাকি যে কোনো রূপ নিতে পারে। সে নারী মূর্তি প্রথমে তান্ত্রিকের চারিদিকে নূপুরের ঝংকার নিয়ে নৃত্যের তালে ঘুরতে থাকে। তাতে কাজ না হওয়ায় নিরাভরণ নগ্ন হয়ে রূপের ঝলকে ভ্রষ্ট করার চেষ্টা করে। তাতেও যখন ব্যর্থ হয় তখন বাঘিনীর হিংস্র রূপ নিয়ে আক্রমণে উদ্যত হয়। আর তান্ত্রিকও সেই অপেক্ষাতেই ছিল। বাঘিনী রূপে নকশার উপর আসা মাত্র বাঘবন্দি মন্ত্র পড়ে তান্ত্রিক ওটার পা সেই নকশার মাটিতে আটকে দেয়। চলৎ ক্ষমতা হারিয়ে বাঘিনী মুহুর্মুহু গর্জন করতে থাকে। আর সেই সুযোগে তান্ত্রিক খাড়ার এক কোপে সে তার মাথাটা কেটে ফেলে। তারপর দেহটা পুড়িয়ে তার ভস্য গ্রামের চারিদিকে ছড়িয়ে দেয়। আর তার হাড়ের কিছু টুকরো মন্ত্রপ্রুত করে গ্রামের 4 জন মানুষের হাতে তুলে দেয়। এরা বংশান্তরে সেই হাড় সংরক্ষণ করবে এমনটাই বিধান। সেই হাড়গুলো দিয়ে নাকি অনেক কিছু করা যায়। গ্রামের সার্বিক কল্যাণ নাকি এই হাড়গুলোর সঠিক সংরক্ষণের মধ্যে নিহিত। তবে এই কাহিনীর কোনো ভিত্তি নেই। তান্ত্রিককে সেই বাঘকে হত্যা করতে কেউ দেখেনি। গ্রামের লোকজন এমনি বাঘের ত্রাসে ভিটে মাটি ছেড়ে পাশের এলাকাগুলিতে চলে গেছিল। যেই কজন ছিল তারা অতিমাত্রায় সতর্ক হয়ে চলত। বাঘটা কতদিনই বা এভাবে প্রায় জনশূন্য গ্রামে চড়ে বেড়াতো। সে হয়তো নিজে থেকেই গ্রাম ছেড়ে চলে গেছিল। তান্ত্রিক শুধু ফাঁকা মাঠে বাজিমাত করে নিজের নাম রটিয়েছে। বাঘবন্দি মন্ত্র দিয়েই যদি বাঘ বধ করা যেত তাহলে ব্রিটিশ সরকারকে আর বেতন দিয়ে এক গাদা শিকারি রাখতে হতো না। কিন্তু জানে তারা এসব বাস্তব ঘেঁষা তত্ত্ব কেউই বিশ্বাস করবে না। ওই যে মানুষ তাই বিশ্বাস করে যা সে বিশ্বাস করতে চায়। এই সহজ সরল লোকগুলো যে কিছুটা শ্রদ্ধা করে কিংবা যা কিছু সহজে বুঝে উঠতে পারে না তাকেই ভগবান বানায়। আর যা কিছুকে ভয় পায়, যা কিছু নিয়ন্ত্রণের বাইরে মনে হয় তাকেই মানে অপদেবতা অথবা পিশাচ বলে। সর্দারের বাড়ির উঠোনটা বড়। তার অনুমতি নিয়ে সেখানে ঝড়ু ওঝা আর বৃন্দাবন বাগচি এক যজ্ঞের আয়োজন করল। কেশর সর্দারের এসবে কোনো মান্যগণ্যি না থাকলেও সে কিছু বলল না। এমন জীবন মরণ টানাপোড়েনের পরিস্থিতিতে যে কোনো অবান্তর অথবা ক্ষুদ্রতর প্রচেষ্টাও মানুষের মনে একটু সাহস যোগায়, একটা জলোচ্ছ্বাসের তোড়ে ভেসে খড়কুটো চেপে ধরার মতো। যজ্ঞ চলবে কয়েকটা দিন টানা। যজ্ঞ করবে বুড়ো বৃন্দাবন নিজেই। সে নাকি এসবের চর্চা করত জোয়ানকালে। তাছাড়া সে দাবি করে ওই জন্তি গ্রামের তান্ত্রিক যে 4 জন মন্ত্রপ্রুত বাঘের হাড় দিয়েছিল তার মধ্যে একজন ছিল তার আপন মামা। মামা মৃত্যুসজ্জায় নিজের অংশের হাড়টা নাকি তার কাছে দিয়ে গেছিল। সেই হাড়ের টুকরোকে অগ্নি, মৃত্তিকা, শ্বেতচন্দন
আর ঘৃত সহযোগে সূচি করিয়ে তার অন্তর্হিত শক্তিকে জাগ্রত করা হবে। কেতু কপাল কুঁচকে শুধু ভাবে মানুষ একটা নোংরা, নষ্ট, তুচ্ছ জিনিসকেও তাবিজের মতো করে যুগের পর যুগ কিভাবে আগলে রাখে। যজ্ঞের ধূপের গন্ধে এলাকা অন্ধকার হয়ে গেল। ঝাঁঝালো ধোঁয়ায় তীব্র শ্বাসকষ্টে কেতু সেখান থেকে বেরিয়ে গেল। একটা দেবদারু গাছের নিচে একটা পা ভাঙা আহত শালিক পাকে কুড়িয়ে পেল কেতু। বসে বসে সেটার পায়ে হলুদ লাগাচ্ছিল সে। তখনই পাশে এসে বসল টিপু সর্দার, কেশর সর্দারের ভাই। বসেই বলল, তুই ওসব মানিস না, তাই না? কোন সব? ওই বাঘের হাড়ের ব্যাপার স্যাপার। আমার মানায় না মানায় কি এসে যায়? আমার জন্য কি যজ্ঞ আটকে আছে? ওই হাড়ে কিন্তু সত্যি ক্ষমতা আছে। শোন, তোকে বলি, একবার আমি কাঠের ব্যবসার কাজে শহরে গিয়েছিলাম। সেখান থেকে বাড়ি ফিরেছি সপ্তাহখানেক পরে। ফিরতে অনেক রাত হয়ে গেছে। গ্রামে যখন ঢুকেছি তখন রাত অনেক। অত রাতে গ্রামের একটাও মানুষ জেগে থাকে না। আমার বাড়ির কাছে এসে মনে হলো বাড়ির লোকজন তো নিশ্চয় ঘুমিয়ে আছে। ডাকাডাকি করে রাত বেরোতে উঠোন পেরিয়ে ওদের কানে আওয়াজ পৌঁছানো যাবে না। তাই ভাবলাম পাঁচিল টপকে বাড়ির আঙিনায় গিয়ে নামে। তারপর ভিতর ঘরের দরজায় গিয়ে ডাক দিয়ে ওদের তুলবকলাই। বাড়ির পাঁচিলের এক জায়গায় একটা কাঁচ মতো ছিল, সেদিক দিয়ে কায়দা করে উঠা যায়। ওটা আমারই গোপন আবিষ্কার ছিল। তো সেই মতো পাঁচিল টপকে বাড়ির ভেতর ঢুকেছি। গুটি গুটি পায়ে এগোচ্ছি ভিতর দরজার দিকে। মাকে ডাকতে যাব এমন সময় দেখি দাওয়ার উপর এক বিশাল বাঘ পায়চারি করে বেড়াচ্ছে। হ্যাঁ রে, বাইরের দরজা তো লাগানো, বাড়িতে বাঘ ঢুকলো কেমন করে? আর জীবনে প্রথম অত কাছ থেকে বাঘ দেখছি। আমি একবার শুধু আমার ভাই কেশরের নাম ধরে চিৎকার করেছি মনে আছে, তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরলে দেখি নিজের ঘরে শুয়েটো আছি, মাথায় জলপট্টি লাগানো, গায়ে ভীষণ জ্বর। ভাইকে সামনে পেয়ে কাল রাতের কথা ব্যস্ত হয়ে বলতে যাব, দেখি সে আমার থামিয়ে দিলে। সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে সে নিজেই বলল, কিরে, বাঘ দেখেছিলি? আমি তো অবাক, বললাম, তুমি জানলে কি করে? তখন জানলাম আসল ব্যাপারটা। বাগচির কাছে ওই বাঘের হাড়ের অনেক গুণের কথা শুনেছিল ভাই। তার মধ্যে একটা ছিল দর্শন প্রহসনা প্রয়োগবিদ্যা। ওই হাড়ের টুকরোটা লইয়ে উঠোনের মাঝখানে পুঁতে রেখে কি একটা মন্ত্র পড়তে হয়। এ কাজের সময় বাড়িতে যারা উপস্থিত থাকবে তারা ব্যতীত বাইরের যে কেউ, সে যদি পরিবারের সদস্য হয়, বাড়ির উঠোনে পা রাখা মাত্র সামনে এক বিশাল ব্যাঘ্র দর্শন করবে। চোর ছেচড়ের উৎপাত থেকে বাঁচতে তন্ত্রবিদ্যাধরেরা বাসা বাড়িতে কিংবা মন্দিরগুলিতে অনেক সময় এ বিদ্যা কাজে লাগাইত। কি দারুণ ব্যাপার স্যাপার, চিন্তাটা কর। ঘর বাড়ি খোলা রেখেই বেড়াতে চলে যাওয়া যায়। বাড়িতে ঢুকলে মানুষ ভয় পালিয়ে যাবে, নয়তো অজ্ঞান হয়ে যাবে। কেতু শুনতে শুনতে চোখের সামনে যেন পুরো দৃশ্যটা দেখতে পাচ্ছিল। কি ভয়ানক! সম্বিত ফিরতেই নিজেকে সামলে নিয়ে বিরক্তিতে কপাল কুঁচড়ালো। আমাকে এসব কথা বলছো কেন বলো তো? বললাম তো, আমার মানা না মানায় কিছুই এসে যায় না। তোমরা তোমাদের অনর্থ যজ্ঞ চালাতে থাকো। আর মনে রেখো, তোমার ওই কল্পনার বাঘের থেকে বনের বাঘ অনেক বেশি জ্যান্ত। তাকে শুধু ধূপের ধোঁয়া দিয়ে দমানো যাবে না। কেতু বিরক্তি নিয়ে উঠে চলে গেল। এই গ্রামের বাতাসে এখন শুধুই ভয়, বড় সংক্রামক এই ভয়। একটা বনের পশুর ভয় কেতু কিছুতেই হৃদয়ে স্থান পেতে দেবে না।
বাঘটার তাণ্ডব চলতে থাকলো। একে একে আরো 3টে মানুষ, গ্রামের 2টো গরু আর একটা পাঁঠা তার পেটে চালান হয়ে গেছে। মনের সুখে মানুষ মেরে যাচ্ছে ওটা। মাঝে মাঝে স্বাদ বদলানোর জন্যে গরু ছাগলও মেরে খাচ্ছে। সন্ধে নামলেই গ্রামটা শ্মশানের মতো চুপচাপ হয়ে যায় একদম। আর ঠিক শ্মশানের অদৃশ্য প্রেতদের মতোই বাতাসে ভয়ের অশ্রাব্য এক ফিসফিসানি ভেসে চলে। সে রাতে চাঁদের আলোয় ধুয়ে যাচ্ছে পুরো উপত্যকা, পুরো জঙ্গল আর পুরো পিয়ালি গ্রামটা। কেতু নিজের বিছানায় ছিল। একটা কটু গন্ধে তার ঘুম টুটে গেল। সেই গন্ধটা, কড়া উগ্র গন্ধটা। বাঘটা নিশ্চয়ই আশেপাশে। মনে পড়ল বেড়ার ভাঙা অংশটা সরানো হয়নি। সেদিক দিয়ে বাঘটা ঢুকে পড়া অস্বাভাবিক নয়। জানলাটা আধ খোলা ছিল। সেদিক দিয়ে কেতু দেখতে পেল জ্বলন্ত এক জোড়া চোখ এগিয়ে আসছে ঠিক তার জানলার দিকেই। আরো কাছেই প্রকট হতেই দেখল সেই ভয়ানক নরখাদককে। আজ তার শিকার সে নিচে। একটা চেতনালোপী গর্জনে কান প্রায় বন্ধ হয়ে এলো কেতুর। তার পর মুহূর্তেই তার দরজায় জোরে জোরে আঘাতের শব্দ। খামচে খামচে বাঘটা থাবার জোরে কঠোর দরজাটা ভেঙেই ফেলবে মনে হচ্ছে। কেতু নিরস্ত্র। একটা ধারালো টেটা ছিল মাছ ধরার, কিন্তু সেটাও বাইরের উঠোনে রাখা। দেওয়ালের সাথে পিঠ সেটে দিয়েছে কেতু। বুকের ভেতর দাদামা বাজছে। হৃৎপিণ্ড গলা দিয়ে বেরিয়ে আসবে মনে হচ্ছে। ওই পাতলা কাঠের দরজাটা ওই শক্তিশালী সাপদের কাছে কিছুই নয়। এই ভেঙে ফেলল। ঘাম দিয়ে ঘুম ভেঙে গেল কেতুর। স্বপ্ন দেখছিল এতক্ষণ। দরজায় বাঘের আঁচড় নয়, কে যেন কড়া নাড়ছে। কেতুর ঘুম আর ভয়ের ঘোর কাটেনি এখনো। ঘরের মধ্যেই গিয়ে দরজাটা খুলল সে। খুলেই আর এক রাশ নতুন ভয় তাকে ঘিরে ফেলল। গ্রামের দক্ষিণ পাড়ায় কেতুর অনুরাগিনীর এক তরুণী ছিল, নাম শ্যামলী। অনেকদিন অনেকভাবে মনের গোপন ভাব কেতুকে বোঝাবার চেষ্টা করেছে সে। কেতু অবুঝ নয়। কোথাও একটা কেন যেন আগ্রহ পায় না সেই মেয়েটার প্রতি। সুন্দর চেহারা, টান টান চোখ, খাড়া নাক, সুঠাম দেহ সৌষ্ঠব, যেখানে যতটুকু যা থাকা চাই। যৌবনের সবটুকু দান, সবটা রূপ রস সঞ্চিত হয়েছে তার শরীরের প্রতিটি ভাঁজে। কিন্তু কেতুর মন টানে না। নয়ন মোহিনী তো অনেকেই হয়, মনোহারিণী কি আর সবাই হতে পারে? যাই হোক, তো সেই ফাল্গুনী রাতে যৌবনের উদ্যম তাড়নায় সাড়া দিয়ে একটা হেস্ত নেস্ত করতে চুপি চুপি গ্রামের আর এক প্রান্ত থেকে কেতুর দুয়ারে এসেছিল শ্যামলী। গ্রামে মানুষ খেকো বাঘের আতঙ্ক, কিন্তু ধমনীর ভিতরে যে অদৃশ্য কীট কুড়ে কুড়ে খাচ্ছে তার দংশন আরো ভয়াবহ। তাই বাঘের ভয়কে অগ্রাহ্য করে সে রাতে শ্যামলী কেতুকে নিজের সর্বস্ব নিবেদনের উদ্দেশ্যে এসেছিল। কেতু শুষ্ক মস্তিষ্কে থাকলে শ্যামলী চোখের পাতার আবেদন আর ঠোঁটের কোণার মুচকি হাসিতেই সবটা বুঝে যেত। এই নির্জনের আহ্বান এড়াতে পারত কিনা সেটাও এক প্রশ্ন। কিন্তু সে ছিল একটা ঘোরের ভেতর, সদ্য এক ভয়ানক স্বপ্ন থেকে উত্থিত। দরজা খুলেই বাইরের অলৌকিক জ্যোৎস্নায় আধি ভৌতিক পরিবেশে শ্যামলীকে দেখে কেতুর হঠাৎ মনে হলো, এ সেই বাঘটা না তো? না না, বাঘ নয়, পিশাচটা নারীর রূপ ধরে এসেছে। এখনই গলায় কামড় বসিয়ে কণ্ঠনালী ছিঁড়ে নেবে, তারপর নিঃশেষে শুষে নেবে শরীরের সব রক্তবিন্দু। শ্যামলী লজ্জার মাথা খেয়ে বলল, ভেতরে ডাকবে না? কেতুর গলার আওয়াজ তখনও জড়ানো, ভয় মিশ্রিত। বলল, তুই এত রাতে কি করছিস? যা যা, তুই এখান থেকে চলে যা, চলে যা তুই। শ্যামলী দমে গেল। কেতু তার মুখের উপর দরজাটা বন্ধ করে দিল।
সকালবেলা সূর্য ওঠার আগেই কেতু তৈরি হয়ে 10 মাইল দূরের সেই গ্রামে যাবার জন্য বেরিয়ে পড়ল। এমন ভয়ের রাজ্যে এভাবে বাস করা যায় না। শিকারী ওয়ালকোট সাহেব আসবে বলেছিল, তাকে গিয়ে এখনই আনতে হবে। চারিদিকের এই চাপা আতঙ্ক কেতুর ভেতরেও বিভ্রম সৃষ্টি করেছে। কাল রাতের ব্যাপার স্যাপার আবছা আবছা মনে আছে তার। কি যেন একটা ভয়ানক স্বপ্ন দেখেছিল বাঘটাকে নিয়ে। তারপর শ্যামলী এলো। আচ্ছা, শ্যামলী কি সত্যি এসেছিল নাকি সেটাও স্বপ্ন ছিল? যাবার পথে একবার সর্দারের বাড়িতে ঢু মারল কেতু। রাত ভোর যজ্ঞ চলেছে। যজ্ঞকারীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রত আছে গ্রামের বউ মেয়েরা। শ্যামলীকেও সেই ভিড়ের মধ্যেই পেয়ে গেল সে। সবার অলক্ষ্যে তাকে এক কোনায় পেয়ে কেতু জিজ্ঞেস করল, কাল রাতে কি তুই সত্যিই এসেছিলি? জবাবে শ্যামলী চোখ দুটো এমন গরম করে তাকালো যে কেতুর আর কিছু শোনার ইচ্ছে রইল না। ঘটনা তাহলে সত্যিই ঘটেছিল। যে মেয়েটার তার সমস্ত সত্তা নিয়ে হাজির হয়েছিল তার দরজায়, তার নারীত্বের চরম অপমান হয়ে গেছে। অন্তত একটা ভদ্র ব্যবহার, একটা বিনীত না, তার পাওনা ছিল। ভয়, এই ভয়ই মানুষকে নিষ্ঠুর করে তোলে। সেদিন আর কেতুর যাওয়া হলো না ওয়ালকোটের কাছে। সেই নিহত কানুর মা আজ সকাল থেকেই অসুস্থ হয়ে পড়েছে। মৃত ছেলের শোকে নাওয়া খাওয়া ছেড়েছিল অনেক আগেই, এবার বিছানায় পড়ে গেছে। কেতু মানুষটাকে ছেড়ে যেতে পারল না সহসা। কানু নেই। এই কেতু ছাড়া এই স্বামীহারা ছেলেহারা পৌঁহাকে যত্ন নিয়ে দেখারও কেউ নেই। তার পরম স্নেহে মুখে তুলে খাওয়ানোরও একটি বারের আমের চাটনির জন্য হলেও সে মানুষটার কাছে ঋণী। আরো 3টে দিন কেটে গেল। এই 3 দিন কেতু কানুদের বাড়িতেই ছিল। কানুর মার জন্যে ভাত রেঁধে এটা সেটা বলে ভুলিয়ে তাকে খাওয়ানো, পথ্যির ব্যবস্থা করা, এসব করেই 3 দিন পার হয়ে গেল। অবস্থার একটু উন্নতি হওয়ায় তৃতীয় রাতে পাশের বাড়ির তারাপদর বউকে তার খেয়াল রাখতে বলে কেতু নিজের ঘরে ফিরল। পূব পাড়া থেকে ফিরছিল কেতু। একটা মশাল হাতে পাহাড়ের রাস্তাটা ধরে ধীরে ধীরে উপরে উঠে এলো সে। আমবাগানটার ভিতর দিয়ে যাওয়ার সময় অকস্মাৎ তার সারা শরীরে একটা শিরশিরে ভাব বয়ে গেল। একটা অকথ্য অনুভূতি তার পথ আটকে দিল। তার সকল ইন্দ্রিয়ের বাইরে আরও একখানা ইন্দ্রিয় তাকে বিপদের জানান দিচ্ছিল। সেই অনুভূতি এতটাই প্রখর আর এতটাই সত্য ছিল যে সেই অন্ধকার আমবাগানে আর একজনের উপস্থিতি নিয়ে কেতুর বিন্দু মাত্র সংশয় রইল না। ধীরে ধীরে মশালটা সহ কেতুর ডান দিকে পুরো শরীরটা ঘোরালো। অন্ধকার, নিকষ অন্ধকার, কিন্তু নিস্তব্ধ। একটা ঝিঁঝিও ডাকছে না। আচমকা সেই অন্ধকারে ধক করে জ্বলে উঠল একজোড়া আগুনে চোখ। মশালের আলোয় ধীরে ধীরে স্পষ্ট হলো পুরোটা। এই সেই মানুষ খেকো পিয়ালি গ্রামের জমদূত। দেহে মিশমিশে কালো আর সোনালি রঙের মিশ্রণ, দশাশই ভয়ানক চেহারা, সাথে সেই তীব্র কটুগন্ধ। পশ্চিম পাড়া থেকে সেই রাতে কাশেম শিকদারের একটা মহিষ তুলে নিয়ে গেছিল বাঘটা, সে খবর কেতু পায়নি। আমবাগানের অন্ধকারের ভিতর বসে সেটাই সাবার করছিল ওটা। কেতুকে আগুন নিয়ে গিয়ে আসতে দেখে চাপা স্বরে গজরাতে লাগলো বাঘটা। এত কাছ থেকে বাঘের ধমক খায়নি এর আগে কখনো কেতু। সে এক ভয়াবহ ব্যাপার। পায়ের নখ থেকে মাথার চুল অবধি শিউরে উঠেছে। হৃৎপিণ্ডটি লাফালাফি শুরু করে দিয়েছে। কেতু তবুও দমল না। এই ভয়কে তার জয় করা চাই। বাঘটা এবার খাওয়া ছেড়ে উঠে একটা বিকট গর্জন করে উঠল। কেতু তাও এগিয়ে গেল মশাল হাতে। কিছুটা অবাক হয়ে কিংবা সহসা ভাবগতিক বুঝতে না পেরে অথবা মশালের আগুনটার কারণে সতর্ক হয়ে বাঘটা এবার সাবধানতাবশত অনেকখানি পিছনে সরে গেল, কিন্তু দাঁত মুখ খিচিয়ে শাসাতে ছাড়ল না। কেতু পায়ে পায়ে মৃত মহিষটার কাছে পৌঁছে এক অদ্ভুত কাণ্ড করে বসল। মহিষের একটা পা বিচ্ছিন্ন করে সেটা আয়েশ করে খাচ্ছিল বাঘটা এতক্ষণে। কেতু নরম মাটিতে বাম হাতে তার মশালটা পুঁতে দিল।
তারপর বাঘের স্বাদের আহার সেই বিচ্ছিন্ন পাটা তুলে নিয়ে বাঘটার চোখে চোখ রেখে কাঁচা মাংসে কামড় বসালো। জঙ্গলের নিয়ম অনুযায়ী এ হলো যুদ্ধের ঘোষণা। বাঘের খাবারে যখন তার পরিবারের লোকজন ব্যতীত বাইরের কোনো বাঘ এসে দাঁত বসায়, তখন গৌরব রক্ষার তাগিদে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। কেতু জঙ্গলের ভাষায় বাঘটার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করল। তাকে বুঝিয়ে দিল যে এবার পিয়ালি গ্রামবাসী আর বাঘটার মাঝখানে সে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকবে, আর একটা প্রাণীর প্রাণও তার হাতে তুলে দেওয়া হবে না। বাঘটা বোধহয় ব্যাপারটার জন্য প্রস্তুত ছিল না। ভয় পাওয়ার আর পাওনাটার অনুভূতিটা সব প্রাণী বুঝতে পারে। রাস্তার কুকুরও সেই লোকের পিছনে বেশি লাগে যে তাকে ভয় পায়। সে শটান দাঁড়িয়ে পড়ে উল্টো ধমক লাগায়, তার পেছনে ওরা একদমই পড়বে না। বাঘটা জানতো এই গ্রামে তার ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। এর মধ্যে একজন কেতু এসে যে তার শিকারের কাঁচা মাংসে কামড় বসাবে তা সে ভাবতেও পারেনি। কিন্তু চোয়াল বেয়ে সদ্য মৃত মহিষের গরম রক্ত গড়িয়ে পড়ল। মশালের লাল আলোয় তাকেও কোনো সাপদের চেয়ে কম দেখাচ্ছিল না। বাঘটা নিরাপদ দূরত্ব বজায় রেখে এই বিদ্রোহের মর্ম বুঝে ওঠার বৃথা চেষ্টা করছিল। পেরিয়ে গেছে 5টা দিন। আজ অমাবস্যা। ঘন ঘুটঘুটে আধারে ঢেকে গেছে চরাচর। আধারের ওপার থেকে মাঝে মাঝে তক্ষক আর বাদুরের ডাক শোনা যায়। একটা থমথমে পরিবেশ পুরোটা গ্রাম জুড়ে। গ্রামের অলিতে গলিতে রাত জাগা কীটগুলো খুব সাবধানে আওয়াজ করছে যেন। সর্দার বাড়িতে বিশাল যজ্ঞ চলছে। উঠোনের মাঝখানে যজ্ঞকুণ্ডে লোহিত বর্ণের শিখা দাউ দাউ করে জ্বলছে। একটু পর পর তাতে ঘি ঢালছে বৃন্দাবন বাগচি। আজ উঠোনে বেশি লোক নেই। প্রথম দিনের যজ্ঞের মতো অত ভিড় নেই। শুধু গুটি কয়েক প্রবীণ ব্যক্তিগণ আগুন ঘিরে বসে জপে চলেছে গুরু মন্ত্র। কেতু গিয়েছিল ওয়ালকোটের সাথে দেখা করতে। সেখান থেকে ফিরেছে বিকেলবেলা। গ্রামে ঢুকেই সে আগে শ্যামলীদের বাড়িতে একবার গেছিল। জানে শ্যামলী সে সময় বাড়িতে একাই থাকে। তার বাবা দিনের বেলায় যজ্ঞের আয়োজনে ব্যস্ত থাকে। শ্যামলীর সাথে একবার ভালো করে কথা বলতে গেছিল কেতু। আর হয়তো দেখা নাও হতে পারে। সে রাতে তার মানসিক দুরবস্থার কথা শ্যামলীকে ভালো করে বুঝিয়ে দিয়ে ক্ষমা চেয়েছে কেতু। আর কেনই দীর্ঘ পদযাত্রা শেষ করে এসে আগে তার এই ক্ষমা পর্ব সারার প্রয়োজন হলো তার কারণটাও সে বলেছে। শুনে শ্যামলী আঁতকে উঠলেও কেতু তাকে সামলে নিয়েছে। পেটে খিদে ছিল। শ্যামলীর আবদারে তার হাতের রান্না খেয়ে তাদের বাড়িতেই একটু গড়িয়ে নিতে গিয়ে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল কেতু। শ্যামলী মায়া মায়া চোখে তার প্রণয়ে সাড়া না দিয়ে এই ঘুমন্ত পাষাণ ছেলেটিকে দেখছিল আর ভেতরে ভেতরে মোমের মতো গলে যাচ্ছিল। সন্ধ্যের নামার আগেই কেতু শ্যামলীর থেকে বিদায় নিয়ে চলে এলো। তার কাঁধে এখন একটা গুরু দায়িত্ব আর একটা রাইফেল। ওয়ালকোটকে আনতে গিয়ে কেতু শোনে তার ডাক এসেছে। জরুরি ভিত্তিতে রাজেন্দ্রপুরের জঙ্গলে তাকে একবার যেতে হবে। একটা বাঘ সেখানে সম্প্রতি লাগাম ছাড়া হয়ে গেছে। প্রশাসন থেকেই তাকে ডেকে পাঠানো হয়েছে। রাজেন্দ্রপুর একটা বড় সড় জমিদারি স্টেট, খাজনা আদায়ের বৃহৎ পরিসর, আর তাই সেখানকার বাঘটা ব্রিটিশ প্রশাসনের মনোযোগে অগ্রাধিকার পেয়েছে। আমি জানি পিয়ালি গ্রামে যাওয়াটা বেশি জরুরি, কিন্তু স্বয়ং বড় লাটের নির্দেশ এসেছে আমাকে আজই রওনা হতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে একটা রাইফেল দিয়ে দাও। আমি চালাতে জানি। আমি দেখে নেব বাঘটাকে। কাজ শেষে নিজে আবার তোমাদের কাছে পৌঁছে দেব। এসব সরকারি লাইসেন্স করা রাইফেল অন্যের হাতে চালাতে দেওয়ার জন্য নয়। আর তোমাকে রাইফেল দিয়ে দিলে আমি কি নিয়ে চলবো? আমি ভালো করেই জানি তোমরা দূরে কোথাও শিকারে যাওয়ার সময় শুধু একটা রাইফেল নিয়ে বেরো না, সাথে আরেকটা অতিরিক্ত থাকে। সোজাসুজি বলো না সাহেব, ইংরেজ হয়ে গোলাম ভারতবাসীর হাতে অস্ত্র দিতে সংকোচ হয়। নো নো নো, না না,
তা নয়। রাইফেল না পেলে ছুরি দিয়ে মারবো, ছুরিও যদি না পাই তো নখ দিয়ে ওটার বুক চিরে হত্যা করব। তবু বাঘটাকে আমিই মারবো। আমার গ্রামে ওই দানর ত্রাসের রাজত্ব আমি শেষ করব। জানতো সাহেব, মানুষের চেয়ে বড় আর কোনো দানও নেই। দেয়ার ইজ নো গ্রেটার মনস্টার দ্যান হিউম্যান। এই বাক্য তোমাকে কে শিখিয়েছে? সেই যে বন্দুক চালাতে শিখিয়েছে, ক্রিস এলিয়ট, এক সময়ের দাপুটে শিকারী। লর্ড এলিয়ট আমারও শিকারবিদ্যার গুরু। তুমি যখন একই গুরুর শিষ্য, তখন তোমাকে অস্ত্র দিতে আমার আর কোনো দ্বিধা নেই। নিজ হাতে উন্নত রাইফেলটার বিশেষ সেফটি মেজারগুলি কেতুকে দেখিয়ে দিল ওয়ালকোট। সেই লি এনফিল্ড রাইফেলটাকে কাঁধে নিয়ে এখন কেতু ধীরে ধীরে উত্তর পাহাড়ের পাকদণ্ডি ধরে এগিয়ে চলেছে জঙ্গলের দিকে। অতিরিক্ত সাবধানতার আজ আর দরকার নেই। কেতু জানে বাঘটা আজ গ্রামের দিকে আসবে না। কাল রাতেই সে সর্দার বাড়ির পেছন থেকে মুন মুখুজ্জের বিধবা বউটাকে তুলে নিয়ে গেছে। সর্দার বাড়ির যজ্ঞ পণ্ড হয়ে গেছে তারপর থেকে। গ্রামের লোকজনের আর ভরসা নেই এসব বৃথা যজ্ঞের প্রতি। আজ রাতে আর কোনো যজ্ঞটজ্ঞ নয়। আগুনের লেলিহান শিখার দিকে তাকিয়ে সকল মন্ত্রতন্ত্র, যজ্ঞ, পিশাচ আর দেবতার উপর যে একজন সত্যিকারের ঈশ্বর আছেন তাকেই মনে মনে স্মরণ করছিল সবাই। বিকেলে গ্রামে ফেরার সময় কেতুর দেখা হয়েছিল লখার সাথে। লখা পাহাড়ের ওপাশে বসতি গড়া এক উপজাতি গোষ্ঠীর ছেলে। ওরা বনে জঙ্গলে খরগোশ, মেঠো, ইঁদুর, পাহাড়ি পাখি শিকার করে বেড়ায়। আজ শিকারে গিয়ে লখা আবিষ্কার করেছিল বাঘটা নতুন শিকার করা মরিটা গাছের ডালপালা চাপা দিয়ে কোথায় লুকিয়ে রেখেছে। রাত হলে ঠিক খেতে আসবে সেখানে। জঙ্গলের অলি গলি কেতুর খুব ভালো করে চেনা। জায়গাটা খুঁজে বার করা মুশকিল নয়। এখন গন্তব্য সেদিকেই। ওদিকে সর্দার বাড়িতে স্রষ্টার প্রতি একটা নীরব সম্মিলিত আকুতিতে বাতাস ভারী হয়ে উঠেছে। এদিকে নিকষ আধার ক্রমশ গিলে নিচ্ছে কেতুকে। পাহাড় পেরিয়ে ধীরে ধীরে জঙ্গলের ভিতরে হারিয়ে গেল কেতু। রাইফেলটার মাথায় নতুন সংযোজনা হিসেবে একটা টর্চ লাগানো আছে। সেটা দিয়ে অন্ধকারে পথ দেখে দেখে এগুলো কেতু। চিহ্নিত জায়গাটায় এসে পচা দুর্গন্ধের কারণে বড়িটা খুঁজে পেতে সময় লাগলো না। বাঘটা বেশ ভালো করে লতাপাতা আর গাছের ডালপালা দিয়ে ঢেকে রেখেছে মেয়েটার আধ খাওয়া দেহ। মড়ি থেকে প্রায় 14 হাত দূরে একটা বেটে জাম গাছ আছে। আশপাশে উঠে বসার মতো আর কোনো মজবুত গাছ নেই। এমনিতেই বেটে গাছ, তার উপর জাম গাছটায় উঠে বসতে হলে পা দুটো নিচে অনেকটা ঝুলিয়ে বসতে হবে। তবে বাঘটার গায়ে নিশানা লাগানোর জন্যে একদম খাপে খাপ জায়গা হবে ওটা। কেতু ঝুঁকিটা নিল। টর্চ অনেক আগেই বন্ধ করেছে সে। বাঘ ঘূর্ণাক্ষরে যদি টের পায় তার লুকানো মড়ির আশেপাশে কোনো মানুষ এসেছে, সে আর আজ রাতে এদিকে আসবে না। মানুষ খেকো হওয়ার পরে মানুষের সাথে তাল মিলিয়ে বাঘের চালচলনেও অনেক ফারাক আছে। কেতু কোনো শব্দ না করে জাম গাছটায় উঠে চুপচাপ বসে রইল। এখন শুধুই অপেক্ষা। কতক্ষণ কেটে গেল ঠাউর করা যায় না। জঙ্গলের একদম মাঝামাঝি নানাবিধ অদ্ভুত উড়ে আওয়াজের ভেতর আলকাতরা গোলা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বাঘের শিকারের সামনে বসে মাটি থেকে মাত্র 6 ফুট উপরে পা ঝুলিয়ে রেখে নরখাদক বাঘের জন্য অপেক্ষা। আপেক্ষিকতা তত্ত্বের সত্যতা একদম সফলভাবে প্রকট করে তোলে হঠাৎ ডালপালা ঠেলে সরানোর আওয়াজ। আচ্ছাদন সরিয়ে কেউ একটা মড়িটা বের করছে। বাঘটা কি? কিন্তু কেতুর সন্দেহ হলো নড়াচড়ার আওয়াজ শুনে মনে হচ্ছে বাঘের মতো অত ভারী কোনো প্রাণী নয়। গুলি চালাবার ঠিক আগের মুহূর্তে টর্চটা জ্বালাতে হবে। যদি বাঘ না হয় নেকড়ে বা হায়না হয় তাহলে বৃথা টর্চ জ্বালানো হবে। আর বাঘটাও নিশ্চয়ই আশেপাশে কোথাও ঘাপটি মেরে আছে। গাছের উপর থেকে কেউ আলো জ্বেলেছে দেখলেই সতর্ক হয়ে যাবে। তখন সব আয়োজন ভেস্তে যাবে। বাঘটাকে আর একটা দিনও বেঁচে থাকতে দিতে ইচ্ছে নেই কেতুর। তাই সহসা
টর্চটা জ্বালালো না কেতু। এরকম পরিস্থিতির জন্যেই কিছু নুড়ি পাথর নিয়ে এসেছিল সে সঙ্গে করে। পকেট থেকে একটা পাথর বের করে ঝাপটা ঝাপটির আওয়াজটা লক্ষ্য করে অন্ধকারের ভিতর ছুঁড়ে দিল কেতু। একটা খ্যাকশিয়াল কেউ কেউ করে উঠল। ধারণা ঠিক ছিল, কিন্তু এরপরে যা হলো তা কেতুর ধারণার ধারে কাছেও ছিল না। আচমকা কেতুর জাম গাছটার নিচ থেকে দশাশই বাঘটা তীব্র বেগে বেরিয়ে এসে একটা তীব্র হুঙ্কার ছাড়ল। খেকশিয়ালটা ক্যাঁ ক্যাঁ করে পড়িমড়ি করে দৌড়ে পালালো বোঝা গেল। কেতুর মতো সেও আন্দাজ করতে পারেনি যে বাঘটা এদিক দিয়েই আসবে। ভাগ্যিস কেতু টর্চটা জ্বালেনি, নইলে বাঘটা ঠিক তার অবস্থান টের পেয়ে যেত। গ্রামের মানুষের অন্যতম ভুল ধারণা হলো বাঘ মানুষের রক্তের ঘ্রাণ পায়। সত্যি বলতে বাঘের ঘ্রাণ শক্তি নেই বললেই চলে, আর এরা জলের হাঙরের মতো কখনোই রক্তের ঘ্রাণ শুকে শিকারের অবস্থান টের পায় না। তবে প্রকৃতি এদের ঘ্রাণ না দিলেও দিয়েছে প্রবল শ্রবণ শক্তি। সামান্যতম নড়াচড়া, এমনকি রাইফেলে সেফটি ক্যাচ তোলার আওয়াজ করাও বিপজ্জনক। এখন একটু হৃদস্পন্দনটা যাতে শোনা না যায় সেভাবে অনড় হয়ে বসে প্রমাদ করল। বাঘটা দিনের বেলা ঘুমিয়ে সবে বেরিয়ে এসেছে ডেরা ছেড়ে। পেটে চরম খিদে নিশ্চয়ই। কিছুক্ষণ পর হাড় চাবানোর কড়মড় শব্দ পাওয়া গেল। অভাগা মেয়েটার দেহের হাড় মাংস চিবিয়ে খাচ্ছে জানোয়ারটা। তাকে কিছুক্ষণ খাওয়ার সুযোগ করে দিল কেতু। এর মধ্যে সময় নিয়ে সে রাইফেলটা নিশানা করে শব্দটা অনুসরণ করে আজ তাকে পুরো অন্ধের মতো শিকার করতে হবে। শুধু আওয়াজের উপর ভিত্তি করে এক নরখাদক বাঘের উপর গুলি চালাতে হবে। টর্চ জ্বলে ওঠার সাথে সাথেই বাঘটা সাবধান হয়ে যাবে। এক মুহূর্তের মধ্যে নিশানা ঠিক রেখে গুলি চালিয়ে দিতে হবে। বুকের ভেতর হাতুড়ি পিটছে কেউ কেতুর। নিজের শ্বাস গ্রহণটাও খুব ধীর করে দিল সে। কান খাড়া করে সমগ্র ধ্যান দিল বাঘটার খাওয়ার শব্দের দিকে। যখন মনে হলো এবার নিশানা আন্দাজ মতো হয়েছে, সেই ক্ষণে কেতু টর্চের বাটনটা টিপে দিল। এক ভয়ানক দৃশ্যে বুকটা ক্ষণিকের জন্য কেঁপে উঠল কেতুর। সারা মুখে আর থাবায় রক্ত মেখে বাঘটা টেনে টেনে ছিঁড়ছিল মরিটার বাসি মাংস। এক ভয়ানক দানবের মতো লাগছিল তার চেহারাটা দেখতে। কেতু ট্রিগার চেপে দিল। একটা বিকট আওয়াজে কেঁপে উঠল বনভূমি। রাতজাগা পাখিগুলো ঝোপে ঝাড়ে তুমুল হট্টগোল শুরু করে দিল। কিন্তু বাঘটা গেল কোথায়? গুলিটা গায়ে লাগার কথা, কিন্তু তৎক্ষণাৎ সেটা লাফ দিয়ে সরে যাওয়ায় আঘাতটা মারাত্মক হয়নি বলে ধারণা করল কেতু। কিছুক্ষণ সব চুপচাপ। হঠাৎ কেতুর ষষ্ঠ ইন্দ্রিয় তাকে এক অনাকাঙ্ক্ষিত বিপদ সংকেত জানিয়ে দিল। কেতুর মনে হলো বাঘটা পালায়নি, আশেপাশেই আছে। কি মনে করে পা দুটো তুলে নিয়ে সোজা হয়ে গাছের ডালটার উপর দাঁড়ালো সে। আর ঠিক সেই সময় বাঘটা যেন উড়ে এসে খামচাতে লাগলো গাছটার গায়ে। হাঁচড়ে পাঁচড়ে কেতুকে গাছ থেকে টেনে নামাবার জন্যে গাছটার ছাল বাকল চিরে ফালা ফালা করতে লাগলো মহাশক্তিধর দানবটা। শুধু একবার কোনো মতে ছুঁতে পেলেই কেতুকে টেনে নামিয়ে তার সকল ঔদ্ধত্যে সাজা দেবে বাঘটা। কেতু মনে মনে আওড়ালো, There is no greater monster than human. তাছাড়া আজ সে উপরের দিকে আর বাঘটা নিচে। আজ অবস্থানের অনুকূলতা তার দিকে। সেই প্রথম রাতের কথা মনে পড়ল কেতু, যখন বাঘটা ছিল পাহাড়ের উপর ঘাপটি মেরে, আর সে ছিল পাহাড়ের নিচে দাঁড়িয়ে। মোটা ডালটার উপর ঝুঁকে দাঁড়ানো অবস্থাতেই রাইফেলটা রিলোড করলো কেতু। তারপর টর্চটা টিপতেই একদম নিশানার মধ্যে বাঘের মুখটা পেয়ে গেল। বারবার নিচ থেকে লাফিয়ে উঠে কেতুকে ধরবার চেষ্টা করছে ওটা। রক্তমাখা ভয়াল দর্শন মুখটা বেয়ে লালা গড়িয়ে পড়ছে। চোখে আগুন, বুকে ক্রোধ, অন্তরে ক্ষুধা, আর মুখে মজবুত ধারালো দাঁত। কেতু একবার চোখ বন্ধ করল, তারপর চোখ খুলেই ট্রিগারটা টিপে দিল। কিন্তু তাকে আশ্চর্য করে দিয়ে গুলি বেরোলো না। প্রতিটা মুহূর্ত মরণের হাতছানি এখন। এর মধ্যে রাইফেল কাজ না করা মানে এই জীবন মরণ পাশা খেলায় হারতে বসা। কেতু মাথা ঠান্ডা করে ভাবার চেষ্টা করলো। লোড তো ঠিক মতোই হয়েছে। নলের দিকে বা ট্রিগারে
আর কোনো কাজ বাকি না। তাহলে সেফটি ক্যাচ সেটাও তো তোলা হয়েছে। তখনই অকস্মাৎ মনে পড়ল ওয়ালকোট বলেছিল এটা দুটো সেফটি ক্যাচ, দুটোই তোলা না থাকলে গুলি বেরোবে না। মডেলটা নতুন, তাই সিস্টেমটাও নতুন। গুলির রেঞ্জ বাড়ানোর জন্য এই ব্যবস্থা। দূরের শিকারকেও সহজে ঘায়েল করে দেবে এই রাইফেল। প্রথম গুলির সময় সেফটি ক্যাচ আগে থেকেই সেভাবে তোলা ছিল, তাই সমস্যা হয়নি। কিন্তু আর একটা সেফটি ক্যাচ তুলে বাঘটা সদাঁত নিশানা করে ট্রিগার টিপে দিল। টর্চটা চালানোই ছিল, কিন্তু স্পষ্ট দেখল বাঘটার চোয়াল থেকে ঝলক দিয়ে রক্ত বেরিয়ে তার পা ভিজিয়ে দিল, আর বাঘটা ছিটকে অন্ধকারের ভিতর প্রায় ছিটকে উড়ে গেল। তবে এবারের আঘাতটা জুৎসই হয়েছে, কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় কেন্দ্রে এখন আর কোনো সন্দেহ বা উত্তেজনা নেই। একটা শান্তি ভাব বিরাজ করছে। টর্চটা দিয়ে কেতু দেখল বাঘটা কয়েক মিটার দূরে কাত হয়ে পড়ে আছে। শিকারের নিয়ম অনুযায়ী বাঘটার গায়ে নুড়ি পাথর মেরে পরীক্ষা করে দেখল কেতু, কোনো নড়াচড়া নেই। তবু কিছুক্ষণ বসে রইল সে গাছটার উপর। গ্রীষ্মের রাতগুলো দ্রুত ফুরিয়ে আসে। পূবের আকাশ লালাবো হওয়ায় অনেক আগেই বনের পাখিরা জেনে যায় সকাল হচ্ছে। তাদের কলকাকলিতে ঘুম ভাঙে বনভূমির। কেতুর ঘুম পাচ্ছে, খুব আরামের একটা ঘুম। বাড়ি জঙ্গল থেকে খুব দূরে নয়, কিন্তু এতটুকু পা চালাতেও আলসেমি লাগছে। গাছ থেকে নেমে পায়ে পায়ে বাঘটার কাছে গেল কেতু। বিশাল দেহি এক মানুষ খেকো এক মানুষের আঘাতেই এখন লুটিয়ে পড়ে রয়েছে। চোয়ালটা উড়ে গেছে গুলির আঘাতে, রক্তে ভেসে যাচ্ছে জায়গাটা। যে সদাঁত দিয়ে সে এতদিন গ্রামের মানুষের হাড় চিবিয়ে এসেছে, সেই দাঁত আজ অন্ধকারে কোথায় উড়ে গিয়ে পড়ে আছে, খুঁজে পাওয়া মুশকিল। কেতু এবার আর এক অদ্ভুত কাণ্ড করে বসল। বাঘটাকে সর্বশক্তি দিয়ে টেনে উল্টিয়ে গড়িয়ে এমন একটা অবস্থানে নিয়ে গেল যেখানে মাথাটা অপেক্ষাকৃত নিচু জায়গায় ঝুলে থাকবে, যাতে তার দেহটা রক্তে ডুবে না যায়। এরপর রাইফেলটা অনেকটা পাশ বালিশের মতো করে পায়ের নিচ দিয়ে বাঘটার তুলতুলে গায়ে হেলান দিয়ে মখমলের মতো নরম সবুজ ঘাসের উপরে সে শুয়ে পড়ল। অনেক ধকল গেছে গত 24 ঘন্টা, একটু ঘুমিয়ে নেওয়া যাক। পিয়ালি গ্রামের লোকজন পরপর দুটো বন্দুকের আওয়াজ শুনেছিল। পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে গুলির শব্দ ছড়িয়ে পড়েছিল সারা গ্রামে। ভোরের আলো ফুটতেই তারা দল ধরে জঙ্গলের দিকে চলে এলো। এই জঙ্গলি সাপদের ত্রাসের উপত্যকায় এক একটা গুলির শব্দ হলো এক একটা আশা জাগা নিয়ে ধ্বনি। জঙ্গলের ভিতর এদিক সেদিক খুঁজতে খুঁজতে এক জায়গায় এসে তারা হতবাক হয়ে গেল। বাঘটার পেটের উপর মাথা রেখে রাইফেলটা বগল দাবা করে বেঘরে ঘুমোচ্ছে কেতু। এক নিষ্পাপ শিশুর মতো প্রকৃতির কোলে পরম নির্ভরতায় ঘুমিয়ে আছে সে। পূব দিক থেকে সূর্য উঁকি দিল। কয়েকজনকে গ্রামে পাঠানো হলো বাঁশ আর দড়ি নিয়ে আসতে। বাঘটাকে বাঁশে ঝুলিয়ে সারা গ্রাম ঘুরানো হবে আজ। অলিতে গলিতে মানুষের মনের জমাট বাঁধা ভয় আজ কাটানো হবে। কেতুর ঘুমে কেউ ব্যাঘাত ঘটালো না। ঘুমাক, আজ থেকে তারাও রাতে শান্তিতে ঘুমাবে। কি কেমন লাগলো? বলেছিলাম না এটা হতে চলেছে অ্যাডভেঞ্চারময় একটা কাহিনী। তাহলে আর দেরি না করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ইত্যাদি যা যা কর্তব্য আপনাদের এই ছোট চ্যানেলটির প্রতি আছে দয়া করে ফেলুন। খুব শিগগিরই নিয়ে আসতে চলেছি দুর্দান্ত কিছু গল্প। অপেক্ষা থাকুন। শুভরাত্রি।